গত ডিসেম্বর মাসের 23 তারিখ যখন আমরা কুচবিহার বেড়াতে গেছিলাম, সেই বেড়ানোর ভিডিওটা আপনাদের সঙ্গে যখন আমি শেয়ার করেছিলাম, তার শেষ পর্যায়ে এসে আমি বলেছিলাম যে আমরা কুচবিহার থেকে চলে যাচ্ছি চিলাপাতা জঙ্গল সাফারিতে, এবং সেই জঙ্গল সাফারির গল্প আমরা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে সেই গল্পটা শুনে নেওয়া যাক। আমরা কুচবিহার থেকে প্রায় 1 ঘন্টা সড়ক পথে এসে আমরা হাজির হয়েছিলাম এই চিলাপাতা রেঞ্জার অফিসের সামনে। এখান থেকে আমাদের জঙ্গলে প্রবেশের যে প্রবেশপত্র সেটা সংগ্রহ করতে হবে। নিয়মটা জলদাপাড়ার মতোই, অর্থাৎ আপনাকে সচিত্র পরিচয়পত্র, এক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম আধার কার্ড। এখানে আধার কার্ড ছাড়াও পাসপোর্ট কিংবা ভোটার আইডি কার্ড হলেও চলে, এবং তার জেরক্স কপি দিয়ে, অর্থাৎ আপনারা যারা যাবেন, যে কজন আপনারা জঙ্গলে ঢুকবেন, তাদের প্রত্যেকের সচিত্র পরিচয়পত্রের একটা জেরক্স দিয়ে আপনাকে তবে জঙ্গলে ঢুকতে হবে বা জঙ্গলে ঢোকার পারমিট পেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট করতে হবে প্রায় 1750 টাকা। 1750 টাকার বিনিময়ে আপনি পাবেন বন দপ্তরের একজন অভিজ্ঞ গাইড, একজন ড্রাইভার তো অবশ্যই, এবং সেই সঙ্গে 6 জন যাওয়ার মতো একটা জিপ গাড়ি। তো চলুন শুরু করা যাক চিলাপাতার জঙ্গল সাফারি। আমি আগেই শুনেছিলাম, অর্থাৎ যখন জলদাপাড়া জঙ্গলে আমরা গেছিলাম, সেই সময় সেখানকার গাইড দাদা বলেছিলেন যে চিলাপাতার জঙ্গল হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে গভীর জঙ্গল, এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা তো আপনি দেখতে পাবেনই, সেই সঙ্গে সঙ্গে যদি ভাগ্য ভালো থাকে তাহলে গন্ডার দেখাও খুব একটা আশ্চর্যজনক কিছু নয়। গন্ডার বা বুনো হাতির সামনাসামনিও মুখোমুখিও আপনি হতে পারেন। তবে সেক্ষেত্রে আবারও উনি মনে করে দিয়েছিলেন একটাই কথা, দেখুন জঙ্গলে আপনি যে ঢুকছেন, আপনি কিন্তু সেখানকার অধিবাসী নন, অর্থাৎ আপনি একজন বহিরাগত হিসেবে জঙ্গলে যাচ্ছেন। সুতরাং কোনো বন্য প্রাণীর মুখোমুখি যে আপনি হবেন তার প্রত্যাশা করবেন না, এবং যদি কখনো কোনো বন্য প্রাণীর মুখোমুখিও আপনি হন, তাদের বিরক্ত করবেন না। জঙ্গলে যান এখানকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে। তো সেই কথাটিকে মাথায় রেখেই আমরা প্রবেশ করলাম চিলাপাতা জঙ্গলের মধ্যে। চিলাপাতার জঙ্গল কিন্তু ভুটান সীমান্তে, এবং এটা কি মনে করা হয় যে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট এবং বক্সা টাইগার রিজার্ভের মধ্যে একটা এলিফেন্ট করিডোর, অর্থাৎ এখান থেকে বন্যজন্তুরা এই জঙ্গলের মধ্যে দিয়ে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট থেকে বা জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে যাতায়াত করে। এইখানে গন্ডারের আধিক্য তো আছেই, সেই সঙ্গে সঙ্গে বিরল প্রজাতির ইন্ডিয়ান লেপার্ডসও দেখতে পাওয়া যায়। তবে আমরা কোনো জন্তু জানোয়ারই সেইভাবে এই জঙ্গলের ভেতর দেখিনি। আমরা উপভোগ করেছিলাম এই জঙ্গলের অনন্য সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের জলদাপাড়ার গাইড দাদা ঠিকই বলেছিলেন, এই জঙ্গলটি কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে জঙ্গল তার থেকে অনেক বেশি ঘন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, আমি ডুয়ার্সের আর যেসব জঙ্গলে ঘুরে বেরিয়েছি, সেই সব জঙ্গলের থেকে এই জঙ্গলের বৈচিত্র্য কিন্তু একটু অন্যরকম। এই জঙ্গলে যেমন গভীরতা যেমন আছে, অর্থাৎ গাছপালা কিন্তু এখানে যেমন উঁচু উঁচু গাছপালাও দেখতে পাওয়া যায়, সেই রকমই এই জঙ্গলের নিচের অংশটা, অর্থাৎ জমির কাছাকাছি অংশটাও কিন্তু ঘন গাছগাছালিতে পূর্ণ। এবং এখানে ঘুরতে ঘুরতে এমন কিছু জায়গা আমরা দেখেছিলাম, বা এমন কিছু জায়গা দিয়ে আমরা পাস করেছিলাম যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছয় না। যদিও আমরা যখন এই জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম তখন ছিল একদম দিনের শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা 4:30 নাগাদ এই জঙ্গলের ভেতর ঢুকেছি, এবং ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে ঘনিয়ে এসেছিল। চারপাশের পরিবেশটা এতই মনোমুগ্ধকর ছিল যে কিছু কিছু জায়গায় বেশ গা ছমছম করছিল। আর এই জঙ্গলের মধ্যে যে গাছপালার যে বৈচিত্র্য সেটাও কিন্তু লক্ষ্য করার মতো। এইখানে এমন কিছু গাছ আমাদের গাইড দাদা দেখিয়েছিলেন, অর্থাৎ বন দপ্তরের যে কর্মীটি আমাদের সঙ্গে ছিলেন তিনি আমাদের দেখিয়েছিলেন, যেগুলি কাটলে পরে বলে মানুষের শরীর কাটলে পরে যেরকম রক্ত বেরোয়, এই গাছগুলো কাটলেও সেরকম লাল রক্ত বেরোয়। কে জানে, এই যে দেখুন এই গাছগুলোর দেখিয়ে উনি বলেছিলেন যে এই গাছগুলো কাটলে নাকি মানুষের শরীরের মতো রক্ত বেরোয়। আর চারপাশটা দেখছেন কতখানি নির্জন, কতখানি শান্ত। আমাদের নিজেদেরই মনে হচ্ছিল যে আমরা এই বহিরাগতরা এই জঙ্গলে ঢুকে জঙ্গলের শান্তি শৃঙ্খলা কিছুটা বিঘ্নিত করছি। কিন্তু কী আর করা যাবে বলুন,
মানুষের মতো একটা জন্তু যে সে ক্ষণে ক্ষণেই নিজের সভ্য জীবনের রীতিনীতিগুলি যখন মানতে চায় না, জঙ্গলের ভেতরে ঢুকে যে মানবে তারই বা গ্যারান্টি কোথায়। তবুও আমরা এগিয়ে চললাম জঙ্গলের পথে। পথে পড়ল বহু বিভিন্ন প্রজাতির পোকামাকড়ও আমরা এর মধ্যে দেখেছিলাম। মানে এতই বিচিত্র ছিল যে আমার মোবাইলের ক্যামেরাতে ঠিক ধরা যাচ্ছিল না। কিন্তু আর চারপাশ থেকে এত বিচিত্র রকমের জন্তু জানোয়ারের ডাক ভেসে আসছিল, মানে সেটা তো রীতিমতো লক্ষ্য করার বিষয়। আর এখন আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে এটাকে বলে নল রাজার গড়। অর্থাৎ ভুটানের একজন রাজা এখানে একটি দুর্গ তৈরি করেছিলেন। কুচবিহারের রাজার সঙ্গে ভুটান রাজের যখন একটা সামরিক সংঘর্ষ হয়েছিল, তখন ভুটানের এই দুর্গটা কিন্তু বিধ্বস্ত হয় এবং এখানে এই দুর্গের ধ্বংসাবশেষ এখনও পড়ে রয়েছে। যদিও সেরকম কোনো মেনটেনেন্স বই জাতীয় কিছু নেই, একটা সুড়ঙ্গ পথের মতো রয়েছে আর একটা দেওয়াল আমি দেখতে পেলাম। এই দেখুন, এরকম ভাঙা কিছু দেওয়াল এই জঙ্গলের মধ্যে এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটা বেশ নির্জন এবং চারিদিক থেকে অসংখ্য জন্তু জানোয়ারের ডাক ভেসে আসছিল। কিন্তু যেহেতু গাড়ির মধ্যে আমরা সবাই এতই কথা বলছিলাম যে সেই জিনিসগুলো আর দুর্ভাগ্যবশত রেকর্ড করা হয়নি আপনাদের জন্য। আর চারপাশে জঙ্গলের ঘনত্বটা একবার দেখছেন, মানে কিছু কিছু জায়গাতে তো রীতিমতো গা ছমছম করছিল। খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে চলার পর আমরা উঠে পড়লাম আলিপুরদুয়ার কানেক্টেড একটি রাস্তার উপরে, এবং এই রাস্তার দুপাশেও কিন্তু ঘন জঙ্গল। এই রাস্তাটা ছেড়ে আবার আমাদের জঙ্গলের মধ্যে শীতকাল, কিন্তু এখানে যে গাছগুলি রয়েছে সেগুলি দেখলাম শীতকালেও এদের পাতা সেরকমভাবে ঝরে না, চারপাশটা এখনও যথেষ্ট সবুজ। আর যেহেতু দিনের আলোও কমে আসছে সেই জন্য চারপাশটা আস্তে আস্তে কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে। সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের বুক চিরে এবং সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি আমরা। আমি আবারও বলছি, যারা আমরা নিতান্তভাবেই শহুরের বাসিন্দা, অর্থাৎ ইটকাট পাথরের জঙ্গলে বছরের 365 দিনের মধ্যে 360 দিনই কেটে যায়, তারা যদি অন্তত 4-5টা দিন এই জঙ্গলের বুকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন, তাহলেও শহুরে জীবনের যে মানসিক অস্থিরতা মনের মধ্যে ধীরে ধীরে বাসা বাঁধতে থাকে, তা কিছুটা হলেও অন্তত একটা স্থিতিশীল জায়গায় ফিরে আসবে। আর দেখছেন, দূরের আকাশ কিন্তু কিছু কিছু জায়গায় দেখাও যাচ্ছে না। আর পথ চলতে চলতে এই ময়ূরটি আমাদের শুভ সন্ধ্যা বলে স্বাগত জানালো। এই জঙ্গলের মধ্যে চলতে চলতে এই ধরনের বেশ কিছু জলা জায়গা নজরে এলো, এবং পরে শুনলাম যে এই জায়গাগুলো আসলে এই জঙ্গলের পাশে দিয়েই একটি নদী বয়ে চলেছে, তারই বিভিন্ন শাখা প্রশাখা। এখানে সন্ধেবেলা বা সকালের দিকে বিভিন্ন রকমের বন্য জন্তুরা জল খেতে আসে। সেজন্য আমাদের গাইড যিনি ছিলেন তিনি কিছুক্ষণ ওই জলধারাটির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু সেরকম কোনো জন্তু জানোয়ার আমাদের চোখে পড়ল না। যাই হোক, আমি আগেই বলেছিলাম যে কোনো জন্তু জানোয়ার দেখার প্রত্যাশায় কিন্তু আমি এই জঙ্গলে আসিনি। আমরা এই জঙ্গলে এসেছি নিছকই একটি প্রাকৃতিক স্নিগ্ধতাকে অনুভব করার জন্য, বুক ভরে অক্সিজেন নেওয়ার জন্য। কারণ আমরা জানি কিছুদিন পরেই আমাদের ফিরে যেতে হবে আবার সেই ইটকাট পাথরের জঙ্গলে। সূর্যদেব ধীরে ধীরে পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি চলে গিয়েছেন, আর চারিদিকটা কেমন একটা অদ্ভুত আলোয় আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আর যতই আমরা জঙ্গলের গভীরে চলে যাচ্ছি ততই মনে হচ্ছে যেন আমরা ধীরে ধীরে এই জঙ্গলের এই পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে চলার চেষ্টা করছি। আমাদের মধ্যেও কেমন যেন একটা নিস্তব্ধতা ধীরে ধীরে গ্রাস করে আসছে। আমরা এতটাই এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছিলাম যে খালি মনে হচ্ছিল যে এই পথ যেন আর না ফুরিয়ে যায়। কিন্তু কি আর করা যাবে, জঙ্গলের পথ তো ফুরোবেই। ওই দেখুন, জঙ্গলের ফাঁক দিয়ে সূর্যদেব উঁকি মারছেন।
আর এর খুব কাছাকাছি ছিল একটি জলাভূমির মতো, যেখানে বলে আগে এইটি আসলে ছিল একটি তৃণভূমি, অর্থাৎ গ্রাসল্যান্ড, যেখানে প্রায়শই গন্ডারের দেখা পাওয়া যেত। কিন্তু রিসেন্ট একটা বন্যার পর এই গ্রাসল্যান্ডটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। চলুন যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি আপনাদের। চিলাপাতা জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে একে সহজে ছেড়ে আসতে আপনার ইচ্ছে করবে না। আর এই দেখুন, এই হচ্ছে সেই গ্রাসল্যান্ড, বিধ্বস্ত হয়ে গেছে সাম্প্রতিক বন্যায়। এই গ্রাসল্যান্ডটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে এখানে যেসব বন্য প্রজাতিরা এখানে বসবাস করত, তারা অনেকেই আর নেই। বিশেষ করে বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন ধরনের সরীসৃপ, যেগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। আর এই গ্রাসল্যান্ডের পাড়েই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। চলুন আপাতত সেইখানে যাওয়া যাক। আগে বলে অনেক পরিযায়ী পাখিরা আসতো, এবং আরও কিছুটা ঠান্ডা পড়লে পরে আরও কিছু পরিযায়ী পাখির আসার সম্ভাবনা আছে। আপাতত আমরা দুটো সাইবেরিয়ান ডাককে দেখলাম। আর এই দেখুন, আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারটার কাছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। এই ধরনের মনোমুগ্ধকর সূর্যাস্তের একটি দৃশ্য আমি বহুদিন দেখিনি। বেশ কিছু সিঁড়ি ভেঙে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের ওপরে, এবং দেখুন ওপর থেকে এর ভিউটা। যদি এই গ্রাসল্যান্ডটি থাকতো তাহলে যে কি অপূর্ব লাগতো সেটা আর বলে বোঝাতে হবে না আপনাদেরকে, নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু কি আর করা, প্রকৃতির রোষের কাছে তো কোনো কিছুই আমরা কোনো প্রতিরোধই করে তুলতে পারি না। নিচে জিপে বুবু আমাদের জন্য অপেক্ষা করছিল। ওর হাঁটুর সমস্যার জন্য ওয়াচ টাওয়ারটিতে উঠতে পারলো না, কি আর করা যাবে। কিন্তু এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট কি বলবো, চিরদিন স্মৃতির পটে অমলিন হয়ে থাকবে। ওয়াচ টাওয়ার থেকে নেমে আবার আমরা জঙ্গলের পথে শুরু করলাম আমাদের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্যায়ের জার্নি। আমরা আরও জঙ্গলের কিছুটা গভীরে চলে গেলাম। সেখানে মোটামুটি গাছপালার আশেপাশে গাছপালার সংখ্যা যেমন বেশি, তেমনি একটা অদ্ভুত আধার ক্রমশ গ্রাস করে আসছিল। কারণ আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে সূর্য ডুবে গেল, এবং তার ফলে পশ্চিম দিকটা একটা অদ্ভুত গোলাপি আলোয় ঢেকে গেল, এবং সামনের দিকটাতে কুয়াশা আস্তে আস্তে সামনের জঙ্গলটাকে ধীরে ধীরে সাদা চাদরে মুড়ে দিচ্ছিল। পথে চলতে আরও একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ার চোখে পড়ল। আপাতত সেই ওয়াচ টাওয়ারে ওঠার কোনো অনুমতি নেই, সেই জন্য আমরা সেই ওয়াচ টাওয়ারটিকে অতিক্রম করে এগিয়ে চললাম আরও সামনের দিকে। আর আস্তে আস্তে আমাদের এই জঙ্গলের জার্নিটাও শেষ হয়ে আসছে, বুঝতেই পারছিলাম। চারপাশে দেখুন গাছপালার সংখ্যাও ধীরে ধীরে কমে আসছিল,
এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, এখানে জঙ্গলের পাশে একটা ব্যারিকেড করা আছে, অর্থাৎ বন্য জীবজন্তু যাতে সহজেই এই রাস্তাটা, যেটা আপনারা এখন দেখছেন এই রাস্তাটিতে সাধারণত স্থানীয় লোকজনও চলাফেরা করেন, তাই এই একটা তারের গার্ড দেওয়া আছে এবং যাতে সহজেই বন্য জন্তুরা লোকালয়ে ঢুকে পড়তে না পারে। কিন্তু এই রাস্তার উপরেই আমাদের জন্য একটা চমক অপেক্ষা করছিল। চলুন সেই পথে যাওয়া যাক। আর এই জলাভূমির চারপাশটা দেখছেন কী ধরনের অন্ধকার। জন্তু জানোয়ারের ডাক শুনে আমরা প্রায় দাঁড়িয়ে পড়ছিলাম জঙ্গলের মধ্যে, অর্থাৎ যিনি গাইড ছিলেন উনি গাড়িটিকে দাঁড় করাচ্ছিলেন যাতে কোনো জন্তু জানোয়ার সামনে দিয়ে অতিক্রম করার সময় আমাদের জিপের সঙ্গে যাতে কোনো রকম কলিশন বা জাতীয় কিছু না হয়। কিছুটা এগিয়ে আসতেই দুটো সম্বরের দেখা পেলাম। দেখুন কীরকম ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে তারা আমাদের দিকে তাকিয়েছিল, দেখেও খারাপ লাগছিল। আমাদের দেখেই এরা বুঝতে পেরেছিল যে আমরা হচ্ছি একজন কি বলবো ট্রেসপাসার্স। সুতরাং এই জঙ্গলে আমাদের ঘুরে বেড়ানোর মানে অবাধভাবে ঘুরে বেড়ানোর সেই স্বাধীনতাটুকু যে নেই, সেটাই ওরা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিল। জঙ্গল আর সভ্য মানুষের একটা কি বলবো একটা নিছক একটা কাঁটাতারের ওপারে ছিল ওরা, আর এপারে ছিলাম আমরা। জঙ্গলে আস্তে আস্তে আঁধার ঘনিয়ে আসছে, তাই ভেতরে থাকাটাও খুব একটা নিরাপদ নয়। আর আমরাও আমাদের এই জঙ্গল সাফারি প্রায় শেষ করে ফেলেছি মোটামুটি। পেছনে পড়ে রয়েছে শুকনো পাতায় মোড়া একটা রাস্তা, যে রাস্তায় আর কবে ফিরবো জানি না, তবে ফিরবো খুব শিগগিরই, আর আপনাদেরও সঙ্গে নিয়ে। আজকে আমাদের লাঞ্চটা স্কিপ হয়েছিল, আগের ভিডিওতে বলেছিলাম, তাই সবারই পেটে ছিল খিদে। আমার লিকার চা চিনি ছাড়া। জঙ্গলের সামনে একটা মোমোর দোকানে ঢুকে আর তর সইল না। আমরা এখন সন্ধ্যেবেলা মোমো খাচ্ছি আমাদের এই সম্পূর্ণ জার্নিটি যদি আপনাদের কিছুটাও হলেও অন্তত ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের উৎসাহিত করার জন্য এই ভিডিওটিকে লাইক করবেন, আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। নমস্কার।